নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি যেমন আগের ভিডিওতেই বলেছিলাম যে পরবর্তীকালে আমি সিসেট কম্প্রিহেনশন কী করে করবে তার জন্য একটা আমি ভিডিও আনবো। কারণ সিসেট কম্প্রিহেনশনে 25 থেকে 27টা কোশ্চেন থাকে। আর এইটা খুব ভালোভাবে ইজিলি ফার্স্ট 40 মিনিটের মধ্যে যদি তুমি করে দিতে পারো তাহলে তার তোমার সিসেট নিয়ে ভাবতে হবে না। কারণ এটা একটু ভালো করে যদি বুঝে করা যায় তাহলে এর অ্যাকুরেসি যেটা হয় কোশ্চেন ঠিক হওয়ার সেটা 80% প্লাস থাকে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায় সিসেট পাস করার জন্য। 2023-এর যদি আমি ইংলিশ কম্প্রিহেনশনটাকে প্রথমে অ্যাটেম্প্ট করতাম তাহলে হয়তো 2023-এর প্রিলিমসও হয়তো পাস করতে পারতাম। কিন্তু যেহেতু আমার স্ট্র্যাটেজি ভুল ছিল, আমি প্রথম ম্যাথের দিকে ঝুঁকেছিলাম, সেই জন্যেই করতে পারিনি, কারণ ম্যাথের কোশ্চেন টাফ এসেছিলো। ইংলিশ কম্প্রিহেনশন কোশ্চেন কিন্তু অতটা টাফ আসে না। ইংলিশ কম্প্রিহেনশন কোশ্চেন একটু ট্রিকি হয় কিন্তু টাফ হয় না। তুমি যদি বুঝতে পারো সিসেট ইউপিএসসির প্যাটার্ন যদি বুঝতে পারো তাহলে কিন্তু খুবই আরামসে তুমি করতে পারবে। দেখো, সিসেট কম্প্রিহেনশন সম্বন্ধে তোমাদের বেসিক একটা আইডিয়া দিই। কম্প্রিহেনশনে কি হয়, একটা ইংলিশ প্যাসেজ থাকে। ইংলিশ প্যাসেজ সেইখান থেকে এই প্যাসেজটার মধ্যে থেকে কিছু কোশ্চেন হয়, যেই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাকে করতে হয়। কিন্তু এই অ্যান্সার করার সময় তুমি মনে রাখবে যে এই যে ইংলিশ প্যাসেজটা হচ্ছে না, এই ইংলিশ প্যাসেজটা হচ্ছে একদম ট্রু। এইটাই হচ্ছে একদম চিরসত্য, এর বাইরে আর কিছু নেই, এটা তুমি মনে রাখবে। আর এমন না যে এইখানে তুমি তোমার নিজের দিমাগ নিজের কিছু কনসেপ্ট অ্যাড করবে না, তোমার নিজের কোনো কনসেপ্ট অ্যাড করবে না। ঠিক আছে? তুমি ধরো একটা কোনো টপিক দিয়েছে, ধরো কোনো এনভায়রনমেন্ট রিলেটেড টপিক দিয়েছে, যেখানে শুধুমাত্র বলছে যে যে আপনাদের যে পরিবেশে দূষণ হচ্ছে, পরিবেশের দূষণের জন্য ভারতই সবচেয়ে বেশি দায়ী। তোমাকে এটা মেনে নিতে হবে যে ভারতই সবচেয়ে বেশি দায়ী, কিন্তু তুমি সেখানে তোমার দিমাগ লাগিয়ে বলবে না, না ভারত তো এখন কিছু করছে না, আগে থেকে তো ডেভেলপ কান্ট্রিরা করেছে, তারাই বেশি দায়ী। এরকম কিন্তু নিজের কোনো এক্সট্রা কনসেপ্টকে অ্যাড করবে না। যেটা কনসেপ্টে দেওয়া থাকবে, প্যাসেজে দেওয়া থাকবে, সেটাই ট্রু। তার বেশি আর কিছু তোমাকে ভাববে না, তুমি সেই প্যাসেজটাকে নিয়েই ভাববে, আর এক্সট্রা কিছু ভাববে না। আর কি আছে? আর প্যাসেজ চুজ করবে কি করে? দেখো, অনেক প্যাসেজ থাকে, কি হয়, অনেক প্যাসেজ থাকে একটা বড় প্যাসেজ হয়, কিন্তু প্যাসেজ আবার দু রকমের থাকে। একটা দেখো বড় প্যাসেজ হয়, বিগ প্যাসেজ হয়। আর একটা হচ্ছে প্লাস হচ্ছে কি হয়, একটাই কোশ্চেন থাকে। আর অনেক কোশ্চেন থাকে কি হয়, বিগ প্যাসেজ হয় প্লাস দুটো বা তিনটে কোশ্চেন থাকে। ঠিক আছে? আবার অনেক সময় কি হয়, স্মল প্যাসেজ হয় আর দুটো কোশ্চেন থাকে, একটা দুটো। তোমাকে সবসময় চুজ করতে হবে যেগুলো দুটো কোশ্চেন আছে সেইগুলোকে চুজ করতে হবে। কারণ কি হয়, এই দুটো কোশ্চেন তুমি প্যাসেজটা পড়তে তো তোমার একবারই টাইম লাগবে, তো একবার পড়ে বুঝে নিলেই তুমি দুটো কোশ্চেনেরই অ্যান্সার করতে পারবে, তো তোমার সেখানে টাইম বাঁচার চান্সটা বেশি থাকবে। আর সেইখানেতে যদি তুমি একটা একটা কোশ্চেনের জন্য পুরো প্রসেসটাকে পড়তে যাও, তোমার টাইমটা বেশি লাগবে, আর কিছু না। সেই জন্য প্রথমে সবসময় ট্রাই করবে যে যেইগুলোতে দুটো কোশ্চেন বা মাল্টিপল কোশ্চেন আছে সেই প্যাসেজগুলোকে অ্যাটেম্প্ট করার। কারণ পড়তে তোমাকে একবারই হচ্ছে, সেই একবার পড়েই সমস্ত কোশ্চেনে তুমি অ্যান্সার করতে পারছো, তার মানে তোমার সেখানে টাইমটাকে বাঁচছে। ঠিক আছে? এবারে কথা হচ্ছে যে প্যাসেজ তো হয়ে গেল, এবারে আর কি তোমার এইখানে দেখার আছে? আর যে দেখার আছে, এটার স্ট্র্যাটেজি কি হবে। এটা স্ট্র্যাটেজি যদি দেখি, প্রথমে তুমি কি করবে, প্রথমে একটা কোশ্চেন পড়বে, ফার্স্ট কোশ্চেন পড়বে কি ফার্স্ট হচ্ছে প্যাসেজ পড়বে? তোমার এটা মনেই হতে পারে ফার্স্ট প্যাসেজ পড়বে। কারণ হচ্ছে তুমি বলতে পারো যে কোশ্চেনটা একবার পড়ে নেওয়ার পর কোথায় আইডিয়া হচ্ছে, তারপরে যে প্যাসেজে যাব, তাহলে কি হবে, সেটা বুঝতে সুবিধা হবে যে কোন জায়গা থেকে কোশ্চেনটা হচ্ছে, তাহলে সেটা সুবিধা হবে। আবার অনেকে করে কি, প্রথমে প্যাসেজটা পড়ে পুরো জিসটাকে বোঝার চেষ্টা করে, তারপরে হচ্ছে কোশ্চেনেতে আসে। তুমি যে কোনো কিছুকেই অ্যাপ্লাই করতে পারো, দুটোই নিজের নিজের জায়গায় ঠিক, কোনো কিছুই না। আমার যদি পার্টিকুলার হয়, আমি কি করতাম, প্রথমে একবার প্যাসেজটাকে কুইক রিড করার পরে কোশ্চেনটাকে রিড করতাম, তারপরে আবার প্যাসেজটাকে ভালোভাবে পড়ে কোন জায়গাটা হচ্ছে সেই জায়গাটা মার্কিং করে
ঠিকভাবে রিড করতাম। এটা হচ্ছে আমার ছিল। কারণ একটা প্যাসেজ পড়তে বেশিক্ষণ সময় লাগে না। তোমার যদি নিউজ পেপার পড়ো, ইংলিশে তো আমরা সব কিছুই পড়ি, তোমরা যদি নিউজ পেপার পড়ো, নিউজ পেপারে তো একটা মানে কোনো একটা টপিক পড়তে তো তোমার যে টাইম লাগবে প্যাসেজ পড়তে তার থেকেও কম টাইম লাগে। আর নিউজ পেপার হ্যাবিটটা কিন্তু খুবই উপকার হয় এই প্যাসেজ পড়াতে, কারণ ওই অতটা পড়ার সময় কনসেন্ট্রেশনটাকে ধরে রাখে, সেটা একটা ইম্পর্ট্যান্ট হয়। এই দুটো হচ্ছে যে কোনো তুমি করতে পারো, ফার্স্ট কোশ্চেন পড়ে তারপরে অ্যান্সার প্যাসেজ পড়তে পারো, বা ফার্স্ট প্যাসেজ পড়ে তারপরে তুমি অ্যান্সার করতে পারো। এটা হয়ে গেল। এবারে আর আর ইম্পর্টেন্ট সেরকম কিছু নেই। আর বাকি কোথা থেকে প্র্যাকটিস করবে, এটা প্র্যাকটিসের সবচেয়ে মেন যেটা সোর্স হচ্ছে সেটা হচ্ছে পিওয়াইকিউ, কারণ এই পিওয়াইকিউ লেভেলকে কোনো কোচিং সেন্টার ম্যাচ করতে পারবে না এই কম্প্রিহেনশনের ক্ষেত্রে, কারণ কম্প্রিহেনশনে একটা আলাদা লেভেলই থাকে, কোনো কোচিং সেন্টারে সেই লেভেলে থাকে না। আর এইটা ইম্পর্টেন্ট এটার জন্যই, কারণ সিসেটটাকে পাস করার জন্যে। দেখো, ইংলিশে ভালো হওয়ার কোনো দরকার নেই। ইংলিশে যে বলে না ইংলিশ খুব ভালো হতে হবে, ইংলিশে খুব ভালো হওয়ার দরকার নেই, কারণ আমিও অত ভালো না। ইংলিশে যে একদম পুরো স্ট্রং হতে হবে সেটার কোনো দরকার নেই, কারণ আমিও অতটা স্ট্রং না। শুধুমাত্র কাজ চালানো ইংলিশ। আর যদি হিন্দি একটু পড়তে পারো তাহলে তো খুবই বেটার হয়। হিন্দি হালকা যদি পড়তে পারো, কারণ অনেক সময় কী হয়, ইংলিশ ওয়ার্ড বুঝতে অসুবিধা হয়, সেখানে হিন্দি ওয়ার্ডটা তুমি আবার পড়ে নিলে তোমার ক্লিয়ারিফাই ভালো করে হয়ে যায়। ঠিক আছে, এটা হলো, যদি পড়তে পারো ভালো, না হলেও কোনো অসুবিধা নেই, কারণ ইংলিশটাও অতটাই কষ্ট থাকে না, টাফ থাকে না। দেখো, এইটা হচ্ছে 2023-এর 2024-এর পেপার, সিস্যাটের পেপার 2024-এর। ঠিক আছে, সেখান থেকে একটা প্যাসেজ তোমাদের আমি দেখাচ্ছি, সেই প্যাসেজটা। আর এই একটা প্যাসেজ এসেছে, এইখানে কি বলছে দেখো প্যাসেজটাকে। Today, if we consider the cities such as New York, London, Paris as some of the most iconic cities of the world, it is being planned carrying a heavy system approach were imposed on their precinct. The backbone of the system theory is the process of translating social, spatial, cultural desirable into mathematical model using computing, statistic, optimization, and an algorithmic way of formulating and solving problem. The early universities of the West, which began to train professionals in planning, spawned some of the most ingenious planners who were expert in these domains. This was because these very subjects were absorbed into the planning curriculum that had its roots in the social science, geography, architecture. Planning in India and its education differs from the West. Okay. দেখো, ইংলিশ আমারও অতটা ভালো না, আমি প্রথমেই বলে দিচ্ছি, কিন্তু আমি বুঝতে পারি যে কী বলছে, আর কাজ চালানো আমি করতে পারি। এইটা বেসিক্যালি একটা ওই টাউন প্ল্যানিং নিয়ে বলছে। টাউন প্ল্যানিংয়ে যেখানে তো ওয়েস্ট যে মোস্ট আইকনিক সিটি কিছু নাম দিয়েছে, নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, তাদের কিছু মোস্ট আইকনিক সিটি ছিল। তারা কি করেছিল, যত বিভিন্ন যে প্রসেস আছে না, বিভিন্ন ডোমেন আছে, যেমন সোশ্যাল, স্প্যাটিয়াল, কালচারাল, এইগুলোকে কী করেছেন ম্যাথামেটিক্যাল মডেলে নিয়ে এসেছিলো, দিয়ে সেখান থেকে প্ল্যানিং করে রোড বানিয়ে মানে শহরগুলোকে বানিয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে আর এর মাধ্যমে ভালো ভালো কিছু প্ল্যানার তৈরি করেছিল, প্রফেশনাল প্ল্যানার। আর ইন্ডিয়ার যেটা প্ল্যানিং প্রসেস সেটা হচ্ছে ওয়েস্টের থেকে ডিফার করে। ঠিক আছে, এইটুকু হচ্ছে এইটাতে বলেছে। কিন্তু এইখানেতে তুমি এটা ভেবে নেবে না যে প্ল্যানিং প্রসেস হচ্ছে মানে ইন্ডিয়ার প্ল্যানিং কতটা খারাপ। ইন্ডিয়ার প্ল্যানিং রাস্তা করার পরে মনে পড়ে যে আরে পাইপ ড্রেনেজের জন্য তো পাইপ দিতে হতো, ভুলে গেছি, আবার খুঁড়ো, এই রকম জিনিস কিন্তু তুমি এক্সট্রা মনে করবে না। এইখানে কিন্তু শুধু বলেছে দি প্ল্যানিং ইন ইন্ডিয়া অ্যান্ড ইট এডুকেশন ডিফার ফ্রম দি ওয়েস্ট, এইটুকু শুধুমাত্র বলেছে। ঠিক আছে, তুমি এক্সট্রা কোনো কিছু আর ভাববে না, এই প্যাসেজে যেটুকু আছে সেটুকু নিয়েই তুমি ভাববে। এবার দেখো পরে কোশ্চেন কী বলছে, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট reflects the most logical and rational interference that can be made from the passage। মানে এটার জিস্ট কী আছে, মেন জিনিস যেটা আছে, কারিকুলাম ফর আরবান প্ল্যানিং কোর্সেস শুড হ্যাভ ডাইভার্স অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। মানে ডাইভার্স ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হতে হবে, কারণ এই যে বললাম ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, সোশ্যাল, স্প্যাটিয়াল, কালচারাল, বা এখানে সায়েন্স, জিওগ্রাফি, আর্কিটেকচার, সোশ্যাল, এগুলো হয়ে গেল।
মানে হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হচ্ছে, এটা ঠিক হচ্ছে। এবার বলছি দেখো, ইন ইন্ডিয়া সিটি অ্যাডমিনিস্ট্রেশন ইজ আন্ডার বিউরোক্রেসি হুইচ ল্যাক্স ফর্মাল ট্রেনিং ইন আরবান প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এইখানে বিউরোক্রেসি কথাটা কোনো জায়গায় কিন্তু উল্লেখ নেই, যদিও রিয়েল লাইফে ট্রু হয়, কিন্তু এই প্যাসেজের ক্ষেত্রে কিন্তু কোনো এর সঙ্গে লিঙ্ক আপ নেই। তার মানে তুমি এই প্যাসেজের সঙ্গে একে কোনোভাবেই কম্পেয়ার করবে না। বিউরোক্রেসি শব্দটা এই প্যাসেজে কোথাও নেই, মানে এটার কোনো কিছু নেই, চোখ বন্ধ করে কেটে দেবে, অতএব অনলি ওয়ান হবে। ঠিক আছে, আবার দেখো এটা হয়ে গেল। তারপরে আর কি আছে, ইন ইন্ডিয়া দি ম্যানেজমেন্ট অফ আরবান এরিয়াজ ইজ এ লোকাল অ্যাফেয়ার্স উইথ দি ক্রনিক প্রবলেম অফ ইনসাফিসিয়েন্ট ফান্ড। আরবান অ্যাফেয়ার, লোকাল অ্যাফেয়ার, এটা রিয়েল লাইফে ঠিক লোকাল গভর্নমেন্ট, কিন্তু এইখানেতে শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রে শুধু এইটুকুই দিয়েছে, প্ল্যানিং ইন ইন্ডিয়া অ্যান্ড ইট এডুকেশন ডিফার ফ্রম দি ওয়েস্ট, আর বাকি কিন্তু কিচ্ছু দেয় না। তার মানে প্ল্যানিংটা এই প্যাসেজের অনুযায়ী আরবান এরিয়ার লোকাল কি মানে সেন্ট্রাল লেভেল সেরকম কোনো কিছুর কিন্তু উল্লেখ নেই। সো তুমি এইটাকেও কেটে বেরিয়ে যাবে, যেটা এই প্যাসেজের মধ্যে নেই সেখানে তোমার কোনো কিছু ভাবার দরকার নেই, তুমি সেখান থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তারপরে উইথ হাই ডেন্সিটি অফ পপুলেশন অ্যান্ড উইথ স্পেড পভার্টি, কোথাও কি আছে পপুলেশনের কথা? ইন্ডিয়াতে যে পপুলেশনের প্রচুর আছে, অ্যাকচুয়ালি আছে, কিন্তু এই প্যাসেজের মধ্যে কোনো জায়গায় নেই। তা তুমি এইখানেতে তোমার একটা মেন চ্যালেঞ্জ কী হবে, যে রিয়েল লাইফ আছে না, রিয়েল লাইফের সঙ্গে এই প্যাসেজকে মিক্স কখনো করবে না। সে আমরা কথা বলি না রিয়েল লাইফ আর রিয়েল লাইফ, সেই দুটোর মধ্যে মিক্স কখনোই করবে না। তোমার এই প্যাসেজের মধ্যে যেটা থাকবে সেটাকেই তুমি সত্য মেনে নিয়ে এগোবে। এমনকি যদি রিয়েল লাইফে যদি অন্য ঘটনাও ঘটে তাহলে সেখানেও তুমি কিন্তু মানে এই প্যাসেজকে মিথ্যে কখনোই করবে না। ঠিক আছে, এটাই হয়ে গেল। তারপরের কোশ্চেন দেখো, এই রকম প্যাসেজ প্রথমে যে চুজ করবে যার দুটো করে কোশ্চেন থাকে, তাহলে কি একবার তুমি পড়ে নিলে দুটো কোশ্চেনকে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, দেখো, based on the above passage the following assumptions have been made. India needs a new generation of urban professional with knowledge relevant to modern urban practice. Indian universities at present have no capacity or potential to impart training in system approach. Now, ইন্ডিয়ার যে প্ল্যানিং ইউনিভার্সিটির ক্যাপাসিটি আছে কি নেই সেটা কিন্তু কোনোভাবেই এখানেতে উল্লেখ করা নেই। ক্যাপাসিটি থাকলেও থাকতে পারে, না থাকলেও থাকতে পারে, কিন্তু উল্লেখটা নেই, তাহলে এটা কেটে দিলে। প্রথমটা দেখো, নিউ জেনারেশন অফ আরবান প্রফেশনাল রিলেভেন্ট অফ মডার্ন আরবান প্র্যাকটিস। ঠিক আছে, তুমি তো বলবে এইটাও কোনো জায়গায় কোশ্চেনে নেই, কিন্তু দেখো এই কোশ্চেনটা কি বলছে, এই প্যাসেজটা এটা বলছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিছু মানে যেটা বিভিন্ন ডাইভার্স ফিল্ডকে নিয়ে এসে এক জায়গায় নিয়ে এসে আরবান প্ল্যানিংকে করেছিল, সেই জন্যই তারা মোস্ট আইকনিক সিটি তৈরি করতে পেরেছিল। আর ইন্ডিয়া ডিফার করে মানে কি, আমি এটাকে ভাবতে পারি যে ইন্ডিয়ার অত ভালো নেই, ঠিক আছে, অত ভালো আরবান অ্যাফেয়ার নেই, মানে কি আমাদের ওয়েস্টার্নটাকে যদি আমরা অ্যাবজর্ব করতে পারি তাহলে ওয়েস্টার্নের মতো যে সিটিগুলোর নাম দিয়েছে আইকনিক সিটি, সেরকম আইকনিক সিটি ইন্ডিয়ারও হবে। বুঝতে পারলো যে যদি ওই মানে তাদের যে মডেল আছে সেই মডেলটাকে আমরা যদি অ্যাবজর্ব করতে পারি তাহলে তাদের মতো আরবান সিটি আমাদেরও হবে। সেইটাই বলেছে, দেখো নিউ জেনারেশন আরবান প্রফেশনাল দরকার হয় যারা কিনা ওইটাকে অ্যাবজর্ব করে নিজেদের মধ্যে আসতে পারবে, মডার্ন আরবান প্র্যাকটিসকে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে যদি দেখি তোমার আরও দেখাচ্ছি তোমাদের, দেখো তারপরে এটাই দেখা যায়, নট এভরি ভয়েস on the internet command the same kind of audience. When anonymous private entities with high capital can pay for more space for their opinion, they are effectively buying a louder voice. If political discourse in the digital sphere is a matter of outshining one opponent still, till the election is on, the quality of politics suffers. The focus of social media is restricted to the promotion of content that generates more user engagement regardless of how implementary the content may be. ঠিক আছে, এইটা কিছু বললেই যে সোশ্যাল মিডিয়ায় যে প্রবলেমগুলো আছে না এখনকার দিনে, যে মানে যার কাছে টাকা বেশি আছে সে কিছু কিনে নিতে পারবে,
সেই রকম নিয়ে একটা প্যাসেজ, ঠিক আছে। প্যাসেজটাকে দুবার করবে আর কিছু না, তারপরে প্যাসেজটা একবার কুইক পড়া হলো, তারপরে তুমি কোশ্চেনটা পড়ে নাও, কারণ এই প্যাসেজটা অতটাও মানে অ্যাট্রাকটিভ প্যাসেজ না, সেই জন্য একটু বোরিং টাইপ লাগতে পারে, সেই জন্য তুমি কী করো, কোশ্চেনগুলো পড়ে নাও। উইচ ওয়ান অফ দি ফলোইং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্ট দি সেন্ট্রাল আইডিয়া অফ দি প্যাসেজ। সেন্ট্রাল আইডিয়া কী নিয়ে আছে? সেন্ট্রাল আইডিয়া আছে যে সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু ঠিক না, সোশ্যাল মিডিয়াতে যে সব কিছু আইডিয়াল হচ্ছে না, কিছু টাকা দিয়েও কিছু লোককে কেনা যাচ্ছে, যেখানে হচ্ছে মোর ইউজার অ্যাগ্রিমেন্টকে করছে, মানে সোশ্যাল মিডিয়ায় যে সবাই সব কিছু ঠিক করছে সেরকম কিন্তু ব্যাপারটা না, ঠিক আছে। এবারে দেখো কোশ্চেন আছে, কনস্ট্রাক্টেড এ মার্কেট প্লেস ফর ভিউ সোশ্যাল মিডিয়া ইনস্ট্যান্ট অ্যাক্সেস টু ইনফরমেশন। মার্কেট প্লেস অফ ভিউ সোশ্যাল মিডিয়া এনশোর ইনস্ট্যান্ট অ্যাক্সেস অফ ইনফরমেশন, এই জিনিসটা নিয়ে কিন্তু এখানে কথা বলছে না। সোশ্যাল মিডিয়া আর নট আইডিয়াল অর মোরাল ইনস্টিটিউশন বাট দি প্রোডাক্ট বিল্ড বাই কোম্পানিজ টু মেক প্রফিট, এটা একটা ঠিক হতে পারে। সোশ্যাল মিডিয়া হ্যাভ বিন ক্রিয়েটেড টু স্ট্রেনদেন ডেমোক্রেসি, কিন্তু এইটা দেখো, এটা পুরো অপোজিট। এখানে তুই একটু আগেই বলছিল যে ইলেকশনের আগে অনেক সময় ঝামেলা হয় সোশ্যাল মিডিয়া নিয়ে, তার মানে এটা ডেমোক্রেসি, যেটা হচ্ছে ডেমোক্রেসির জন্য খারাপ। ইন টুডেজ ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়া ইনএভিটেবল ফর ওয়েল ইনফর্ম সোশ্যাল লাইফ, এমন কোনো কিন্তু ব্যাপার এই চ্যাপ্টারে কিন্তু কিছু বলছে না। তার মানে কি, আশেপাশে কোনটা, আশেপাশে এই বিয়েরটাই সোশ্যাল মিডিয়া আর নট আইডিয়াল, ঠিক আছে। তারপরে অ্যাবভ প্যাসেজ দেখে দেখো, ফলোইং অ্যাজাম্পশন হ্যাভ বিন মেড, ইন্টারনেট ইজ নট ইনক্লুসিভ এনাফ, এটা তো ঠিক আছে। ইন্টারনেট ক্যান বি অ্যাডভার্স এফেক্ট কোয়ালিটি অফ পলিটিক্স ইন এ কান্ট্রি, এটা তো বললোই যে টাকা দিয়ে কিনছে। ইজ নট ইনক্লুসিভ এনাফ, এই কথাটা কিন্তু আমি জানি যে আমাদের ইন্ডিয়াতে এখনও পর্যন্ত ইনক্লুসিভ হয়নি, কিন্তু এই প্যাসেজে কিন্তু ইনক্লুসিভ এক্সক্লুসিভ কোনো কিছু মেনশন নেই। তুমি যদি প্যাসেজটা যখন পড়বে তখন তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তার মানে শুধুমাত্র দুইয়ের অ্যান্সারটা এটা হবে, এটা হয়ে গেল। এবার ধরো একটা ভালো দেখে তোমার দেখছি, ভালো দেখে দেখছি, কারণ আমারও যেখানে ঠিক হয়েছিল সেগুলোই দেখবো, কারণ ফালতু বেশি যেগুলো আমার ভুল হয়েছিল, যেগুলো সম্বন্ধে আমি এখনও পর্যন্ত শিওর নয়, সেইগুলো তোমাদের শিখিয়ে কোনো লাভ নেই, কারণ সেখানে বাই চান্স ভুল হলে তোমরাও ভুল শিখবে, যেটা কিন্তু খুবই ব্যাড, কারণ আলটিমেটলি তোমাকে পাস করার জন্য এটাই। এবার এই একটা যেমন আছে, কনভেনশনাল ক্লাসরুম বাই কনভেনশনাল ক্লাসরুমে কী আছে, বাই এমফাসাইজিং ফিক্সড ডিউরেশন ওভার লার্নিং এফেক্টিভনেস ডিজাইন দেমসেলফ টু ভ্যারিয়েবল আউটকাম। The ternary of the classroom is that every learner is subjected to the same set of lecture in the same way for the same duration. In the end, the fewer learners some survive and the rest are left behind. All after the fixed duration, the classroom moves on, and with not a thought spare for those left behind. This is how we spend up 10% employability in our graduate after a decade and half of formal education, and repeating the same ineffective script in the realm of skill education will not produce different result, ঠিক আছে। এইটার মানে কি বলছে, যে আমাদের যে এডুকেশন সিস্টেম আছে, কনভেনশনাল ক্লাসরুম এডুকেশন সিস্টেম, সেটার যে প্রবলেমগুলো আছে, ফ্লজ আছে, তার মধ্যে এটাকে তুলে ধরেছে, যেখানে বলেছে কি না, যে আমরা যখন পড়াই সবাই জন্য একই রকমের সব কিছু হয়, মানে একই লেকচার হয়, একই কন্টেন্ট হয়, তার জন্য কি হয়, কিছুজন সেটাকে বুঝতে পারে আর কিছুজন পেছিয়ে পড়ে। আমরা যারা পেছিয়ে পড়ে তাদের নিয়ে আমরা ভাবি না, আর সিমিলারলি তার জন্য আমাদের কী হয়েছে, যে জবের পার্সেন্টেজ কম গ্র্যাজুয়েটের মধ্যে, আর জবের পার্সেন্টেজ ধীরে ধীরে এমপ্লয়াবিলিটি কমছে। আর একটা হচ্ছে যে, আর সেরকম সিমিলারলি স্কিল এডুকেশনে বলেছে, স্কিল ডেভেলপমেন্টে যে বলছে, যদি এরকমই সেম প্রসিজার ফলো করা হয়, তাহলে স্কিল ডেভেলপমেন্টও কোনো আলাদা রকমের কোনো রেজাল্ট হবে না, ঠিক আছে। এটা হলো মেইন জিস্ট। এবারে কী বলছে, হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্ট দি মোস্ট লজিক্যাল অ্যান্ড রেশনাল ইন্টারফারেন্স দ্যাট ক্যান বি মেড ফ্রম দি প্যাসেজ। কনভেনশনাল ক্লাসরুম রানিং দি In conventional classroom learning, the central goal is duration of learning rather than the attainment of competency. এটা একটা হতে পারে, ঠিক আছে। The conventional classroom encourage one size fit all approach and stem out differentiation, এটা তো হবেই।
কারণ হচ্ছে আমি একটু আগে বললাম যে ক্লাসরুম কনভেনশনাল ক্লাসরুমে কি একটা লেকচারই সবার জন্য প্রোভাইড করা হয়, আর সেটা কি বলে ওয়ান সাইজ ফিট অল অ্যাপ্রোচ, মানে একটাই টপিক, সেটা হচ্ছে সবার জন্যই সেই জিনিসটাই ব্যবহার করা হচ্ছে, আলাদা জন্য আলাদা আলাদা কাস্টমাইজ কোনো ব্যাপার থাকছে না, ঠিক আছে। আর এটা দেখো সেম ওয়ে সেম ডিউরেশন এমফাসাইজ ফিক্সড ডিউরেশন, এখানেই প্রথমেই বলেছে যে আমাদের ফিক্সড ডিউরেশনের উপরে আমরা বেশি ফোকাস করি ওভার লার্নিং এফেক্টিভনেস, সেইটাকেই এখানে তুলে ধরেছে, ডিউরেশন অফ লার্নিং রাদার দ্যান অ্যাটেনমেন্ট অফ কম্পিটেন্সি, মানে হচ্ছে ওইটাই এফেক্টিভনেসটা। ওকে, তার মানে এটা হচ্ছে 1 and 2 দুটোই হবে। তারপরে কি আছে, বেস্ট অন দি অ্যাবাভ প্যাসেজ ফলোইং অ্যাজাম্পশন মেড অ্যাজ এ লার্জ নাম্বার অফ ওয়ার্কার ইন আওয়ার কান্ট্রি আর এমপ্লয়েড ইন আনঅর্গানাইজ সেক্টর, ইন্ডিয়া ডাজ নট নিড টু চেঞ্জ ইট প্রেজেন্ট কনভেনশনাল ক্লাসরুম। আনঅর্গানাইজ সেক্টরের কথা কিন্তু এইখানে কোনো জায়গায় মেনশন নেই, তো এটা ক্রস হয়ে যাবে, কারণ আমাদের শুধু এখানে বলেছে যে এমপ্লয়াবিলিটি কী আছে তার উপর বলেছে, মানে এটা হচ্ছে কোথাও আনঅর্গানাইজ সেক্টর অর্গানাইজ সেক্টর সেরকম নিয়ে কোনো কিছু বলেনি। ইভেন উইথ ইট প্রেজেন্ট কনভেনশনাল ক্লাসরুম সিস্টেম অফ এডুকেশন, ইন্ডিয়া প্রডিউস এ সাফিসিয়েন্ট নাম্বার অফ স্কিল ওয়ার্কার টু ফুলি রিলাইজ বেনিফিট অফ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এইরকম কিন্তু নেই, শুধু বলেছে এন্ড অফ 10% অফ এমপ্লয়াবিলিটি, মানে সাফিসিয়েন্ট আমরা করতে পারছি না, তো সেখানে ডি হয়ে যাবে। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে মেন জিনিস এটা হচ্ছে যে তুমি তোমার নিজের কোনো লজিককে অ্যাপ্লাই করবে না, নিজের থেকে কোনো লজিককে অ্যাপ্লাই করবে না, যেটা প্যাসেজে দেওয়া আছে সেটাকে ট্রু মেনে নিয়ে সেটাকে নিয়েই যাবে, নিজের বেশি বুদ্ধি লাগিয়ে যে কারেন্ট রিয়েল লাইফে কী হচ্ছে সেগুলো একটু লাগিয়ে দিই সেরকম কিন্তু করবে না, ঠিক আছে। তুমি যখন প্যাসেজ পড়বে তুমি তখন এটা ভেবে নেবে যে বাকি তুমি কিচ্ছু জানো না, যেটা প্যাসেজে বলছে সেটাই তুমি জানো আর সেটাই তুমি করবে, ঠিক আছে, বাকি আর কোনো কিছুকে টার্গেট করবে না, এটা হচ্ছে মেন একটা প্যাসেজের জিনিস। আর যদি ইংলিশে কোনো অসুবিধা হয়, তোমার যেটা সাইড ল্যাঙ্গুয়েজ, তুমি যেই ল্যাঙ্গুয়েজটাকে প্রেফার করবে সেই ল্যাঙ্গুয়েজটাকে তুমি একবার পড়ে নিতে পারো, কিছু যদি পড়তে পারো, কারণ হিন্দি যদি পড়তে পারো তো বেস্ট, আর যদি তুমি বাংলায় দাও তাহলে তো তোমার আলাদা ব্যাপার, কিন্তু যেইখানেই যেই ল্যাঙ্গুয়েজই দাও না কেন, মানে স্ট্র্যাটেজি তার একই হয়, স্ট্র্যাটেজি কোনো আলাদা হবে না। আর যেটা মেন জিনিস হচ্ছে এইটাতে 25 থেকে 27টা কোশ্চেন আসে, যেখানে তুমি কি না 80% তোমার অ্যাকুরেসি নিয়ে তুমি সলভ করতে পারবে, মানে তোমার 80% অ্যাকুরেসিতে তোমার হয়ে যাবে। যদি 80% অ্যাকুরেসি হয় এইখানে যদি তুমি অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 22টা কোশ্চেন ঠিক করে নেবে, আর 20 থেকে 22টা কোশ্চেন মানে তুমি সিস্যাট ক্লিয়ার করার অনেকটা এগিয়ে চলে আসবে। এই কম্প্রিহেনশন ছাড়া কিন্তু সিস্যাট পাস করা মানে নর্মাল স্টুডেন্টদের পক্ষে কিন্তু খুবই টাফ, যারা ম্যাথে খুবই ভালো তাদের কথা আলাদা, কিন্তু নর্মাল যারা অ্যাভারেজ স্টুডেন্ট তাদের জন্য সিস্যাটের কিন্তু ইংলিশ কম্প্রিহেনশন খুবই দরকারি, এছাড়া পাস করা কিন্তু খুবই মুশকিল, সেটা ভেবেচিন্তে তুমি করবে, স্ট্র্যাটেজি বানাবে। আজকের ভিডিও এইখানেই শেষ করলাম, আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কম্প্রিহেনশনটাকে কীভাবে অ্যাপ্লাই করবে বা কী স্ট্র্যাটেজিতে তুমি করবে যার ফলে তুমি সঠিকভাবে করতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।